দর্শক স্বাগত এই সময় আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করব দেশের বর্তমান পরিস্থিতি, রাজনৈতিক যে সমস্ত বিষয়াদি আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আলোচনা থাকবে ওয়ার্ল্ড কাপের বিষয়ও। এ বিষয়ে আলোচনার জন্য আমরা দুইজন সিনিয়র সাংবাদিককে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক জনাব এম এ আজিজ, আছেন আরও একজন সিনিয়র সাংবাদিক জনাব আব্দুল জলিল ভূঁইয়া। এছাড়াও আরও উপস্থিত আছেন বাংলা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি। স্বাগত আপনাদের তিনজনকেই। জনাব এম এ আজিজ, আমরা যখন এই টকশো করছি সে সময় ওয়ার্ল্ড কাপের উত্তেজনা মুহূর্ত চলছে। মেসি এবং ফ্রান্সের খেলা হচ্ছে, শেষ 10 মিনিটের হয়তো খেলা বাকি আছে। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। তার আগে আজকের গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে আমরা আলোচনা শুরু করি। আপনি জানেন যে আজকে বিএনপি দলীয় এমপিদের পদত্যাগের 5টি আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী 1 ফেব্রুয়ারি নির্বাচন এবং অন্যান্য সময় যে সমস্ত নির্বাচনী যে কার্যক্রম আছে তা পরিচালিত হবে। তো কিভাবে দেখছেন? ধন্যবাদ। এটা একটা রুটিন ওয়ার্কের মতো, কারণ বলা হয় মাঠের বৃহৎ বিরোধী দল সহ অনেক দলই নির্বাচনে যাবে না, এটা স্পষ্ট। আর জাতীয় পার্টি আপনার অ্যাডভাইজার এবং চেয়ারম্যান সাহেব অর্থাৎ ডেপুটি অপোজিশন লিডার এবং ডেপুটি লিডার দুইজনই প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন এবং সেখানে তারা দাবি করেছেন যে এই 7 জনের ভিতরে একটা অংশ তারা দাবি করেছেন। সেটা এখনো হয় নাই, কয়টা সিট দেয় এটা তো বলা যায় না। তবে এটা ওই ধরেন একপক্ষীয় নির্বাচনই হবে। এই নির্বাচনে কোনো উত্তাপও হবে না, নির্বাচনে হার জিত নিয়েও মানুষের তেমন কোনো উল্লেখযোগ্য চিন্তাও ঘটবে না। কিন্তু তাহলে বিএনপি যে তাদের আন্দোলনের অংশ হিসেবেই মূলত তারা এই পদত্যাগের সিদ্ধান্ত নিলেন, তো এটার ইম্প্যাক্টটা কি? না, এটার ইম্প্যাক্ট তারা মনে করে আছে, কারণ জাতীয় পার্টি যেভাবে পার্লামেন্টে আছে মহাজোটের অংশ হিসাবে, একবার মন্ত্রীও ছিল, এমপিও ছিল একই সাথে, আসলে একই দলের মতো। এইটা হোসেন মোহাম্মদ এরশাদের সময় আসমা আব্দুর রব বিরোধী দল ছিল, সেরকমও না। তখন একটা বিরোধী দলের আবরণ ছিল, এখন তা না। এটা পৃথিবীর ভিতরে ব্যতিক্রম ধর্মী, মন্ত্রীও থাকা যায়, অপোজিশনও থাকা যায়। তো সুতরাং এটাকে অপোজিশন কেউ মনে করে না। এখন এই যে সবেদন নির্মণী 7 জন ছিল এবং সারা পৃথিবী জুড়ে স্বীকৃত, যারা বাংলাদেশের পলিটিক্স নিয়ে ধারণা করে যে সবচেয়ে বড় দল মাঠের বিরোধী দল বিএনপি, যখন বিএনপির 7 জন উইথড্র করলো, এটা ভার্চুয়ালি পরোক্ষভাবে একই দল হয়ে গেল। সুতরাং এটার তো একটা ইম্প্যাক্ট আছে, রাজনৈতিক ইম্প্যাক্ট তো আছে। এখন তো আর দেখবেন আগে 2-1 কথা বলতে শোনা গেছে এই 7 জনের মধ্যে, এখন তেমন আপনার দেখবেন কোনো মিডিয়া বা কোনো দিকে কোনো এত অ্যাটেনশন আর পার্লামেন্টের উপরে থাকবে না, যদিও পার্লামেন্টের সময় অল্প। ধরেন জানুয়ারি 1st উইকেই হয়তো সামনের বছরে নির্বাচন হয়ে যাবে। তো সুতরাং এই পার্লামেন্ট নির্বাচনে কোনো তেমন, এই জন্যে বলছি, উল্লেখযোগ্য কোনো রাজনৈতিক কোনো মেরুকরণ বা পরিবর্তন বা বিএনপিও খুব বেশি বেনিফিটেড হবে এটাও বলা যাবে না। তবে বক্তৃতা বিবৃতিতে বলতে পারবে যে এখন একদল পার্লামেন্টে আছে। জি, যেন শুনতে চাই আব্দুল জলিল ভূঁইয়া আপনার কাছ থেকে। ধন্যবাদ কাঞ্চন। হ্যাঁ, আপনি এটা একটা উপনির্বাচন, আপনি জানেন উপনির্বাচনগুলি বাংলাদেশে কি ধরনের হয়, এবং বাংলাদেশে শুধুমাত্র এই সরকারের সময় নয়, প্রত্যেকটা সরকারের সময়ই উপনির্বাচনগুলোর মধ্যে কোনো উত্তাপ থাকে না,
দুই একটা ছাড়া আমি দেখি নাই যে উপনির্বাচনে মানুষের উৎসাহ উদ্দীপনা নির্বাচনে যেটা থাকে এটা থাকে না। যে 7 জন আপনার পদত্যাগ করলো বিএনপির, আপনার যতই বিএনপি তো একটা মেজর পার্টি, বড় অপোজিশন, তাদের রিপ্রেজেন্টেশন পার্লামেন্টে থাকলে ভালোই হয়, কিছু কথা শোনা যায় অ্যাটলিস্ট। সেটা আর শোনা যাবে না, এটা তো আপনার সময়ও শেষ। আগামী 24 সালের আপনার জানুয়ারিতে নির্বাচনটা আবার হবে, কাজে এখন সকল দলই নির্বাচনের প্রস্তুতি নিবে। এইসবেই 7 জন পদত্যাগের পড়লে এটা কি ইম্প্যাক্ট এবং ওইখানে কারা নির্বাচিত হয়ে আসছে, এটা খুব বেশি যে আপনার সমাজের মধ্যে এটার কোনো প্রভাব পড়বে বলে আমার মনে হয় না। আর বর্তমানে আপনার পার্লামেন্টে কথা বলা এবং পার্লামেন্টের বাইরেও যদি কথা বলে, আপনার ধরেন বাংলাদেশের মিডিয়া, বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়া, এটাও কিন্তু একটা পার্লামেন্টের মতো কাজ করে। যেভাবে বক্তব্যগুলো আসলে পরে আপনার পার্লামেন্টে যে বরং তার চেয়ে বেশি মিডিয়া কাভারেজটা পাইলে পরেই ওই কাভারেজটা হয়ে যায়। আমি মনে করি বিএনপি যে পদত্যাগ করলো এটা মিনিংলেস। কেন বলছেন? কারণটা হলো যে এই মুহূর্তে পদত্যাগ করে এটার তো কোনো, এবং যদি তারা এটা পদত্যাগ করে যদি সরকারকে আপনার কোনো বেকায়দায় ফেলতে পারতো, কিংবা সমাজের মধ্যে বা দেশের মধ্যে এমন একটা, যেটা এম এ আজিজ সাহেব বলেছেন যে এটার মধ্যে কোনো প্রভাব নাই, তো এটা সমাজের মধ্যে আমার রেজিগনেশনের ফলে কি প্রভাব, তারপরে আপনার যে আন্দোলন সংগ্রামটা এটা কেন্দ্র করে ওইরকমভাবে তো সেই আন্দোলন সংগ্রামটা হচ্ছে না অথবা করতে পারছে না। কাজেই আপনার বলা যায় যে এটা সমাজের মধ্যে আবার কিছু নতুন লোক, 7 জন হয়তো নতুন এমপি আমরা দেখব। এটাও যে খুব বেশি সমাজে ইম্প্যাক্ট হবে। আপনার পার্লামেন্টে যে সদস্য, পুরো পার্লামেন্টই তো থেকে গেল, ফলে পার্লামেন্টটা পুরো ইনট্যাক্ট থাকার ফলে আপনার যেটা বিএনপি থাকলে কিছু কথা শোনা যায় না, সেটা হলো, কিন্তু রাজনৈতিক ইম্প্যাক্ট কি একেবারেই নাই? না, কি আছে আমি তো এটা বুঝতে পারছি কিছু, আমি তো কোনো এটার টের পেলাম না নাগরিক হিসেবে, যে তারা যে আপনার পদত্যাগ করলো, পদত্যাগ করার পরে আর কি ফলো আপটা কি, আমি তো ফলো আপটা দেখতে পেলাম না। সেই ধরেন যারা এমপি ছিলেন তারা কি করছে, তারাও তো কিছু করছে না, পদত্যাগ করে বসে আছি। তাহলে এই জন্য আমার কাছে মনে হয় যে এই সময়ে এসে, মাত্র 1 বছর পার্লামেন্টটা আছে, এই সময়ে এসে পদত্যাগ করা এটা মিনিংলেস। এটাকে আপনার যদি আরও আগে করতে পারতো, আর যেটা বাংলাদেশের রাজনীতিতে আপনার অপোজিশনে যদি আপনার আন্দোলন সংগ্রামটাকে আপনার জোরদার করা না যায়, তাহলে পরে এদেশের জনগণও ওইরকমভাবে ভাবে না এই বিষয়গুলি নিয়ে, আমার মনে হয় আর কি। এটা তাই জনগণকে ভাবানোর জন্য যে ধরনের আন্দোলন সংগ্রাম প্রয়োজন, এটাকে কেন্দ্র করে হয় নাই, এটা কিন্তু কেন্দ্র করে আসলে কিছুই হয় নাই। আপনার এটা দিয়ে যদি আপনার পদত্যাগের ফলে যদি তারা বাই ইলেকশনটা না করতে পারতো, সরকার ধরেন বাই ইলেকশনটা করতে পারলো না, বিএনপির স্ট্যান্ডটা হচ্ছে যে আমরা এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাব না, তো নির্বাচনে গেল না, তারপর কি, আমি গেলাম না নির্বাচনে, আমি রাগ করে বা ধরেন আমার পলিসি অনুযায়ী আমি, তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে তারা নির্বাচন চাচ্ছে। হ্যাঁ, সেই দাবিকে সামনে আমি কিন্তু আগেই বলছি যে সেই দাবিটাকে সামনে নিয়েও যদি আপনার ওই ধরনের একটা মুভমেন্ট তৈরি করতে পারতো, জনগণকে সম্পৃক্ত করে যদি এটা করতে পারতো, তাহলে পরে সমাজের মধ্যে, দেশের মধ্যে একটা প্রভাব, মানুষের মধ্যে একটা প্রভাব আপনার হতে পারত। কিন্তু সেটাও তো করতে পারে নাই, এটা যে কোনো কারণেই হোক পারে নাই। আপনার আন্দোলন সংগ্রাম অপোজিশনে থাকলে যে ধরনের হয়ে থাকে, সেটা আপনার আমার মনে হয় না হয়েছে। ফলে নিশ্চয়ই আমি আবার আসবো জনাব আবু হেনা রাজ্জাকি, আপনার কাছ থেকে শুনতে চাই আসলেই কোনো ইম্প্যাক্ট আছে কিনা, যেটা জলিল ভুঁইয়া বলছিলেন যে এটি তারা সেই উচ্চতায় নিয়ে যেতে পারেনি, সেই আকর্ষণের জায়গা তারা তৈরি করতে পারেনি। ইম্প্যাক্ট বলতে তো অনেক কিছু বোঝায়, মানে এটা কোনো কিছু তৈরি করছে কিনা,
বা কিছু সৃষ্টি হয়েছে কিনা, কিংবা এইগুলোর থেকে কিছু পাওয়া গেল কিনা, এগুলো কি বলে ইম্প্যাক্ট। আপনি যদি বিএনপি যখন এই 6 জন বা 7টা সিট যখন তারা ভিতরে ছিল, এটার ইম্প্যাক্ট কি? এটার ইম্প্যাক্ট হইলেই যে তারা পার্লামেন্টে কিছু কথা বলতে পেরেছে। সেটা তাদের কথাবার্তা বাচনভঙ্গিতে মনে হয়েছে যে তারাই বিরোধী দল। অফিসিয়াল বিরোধী দল তারা নয়, অফিসিয়াল বিরোধী দল জাতীয় পার্টি। উনি একটা কথা বলছেন, যে আমি আরও অনেক জায়গায় বলছি, আমি কোনো নজির পৃথিবীতে দেখি না এরকম, যে মহাজোট যখন হয় তখন কিন্তু 5টা দল নিয়ে একটা জোট যখন হয়, সে তখন এক দল, এক দল, তার ভিতর থেকে 5 জন মন্ত্রী, আবার তারা বিরোধী দল, আবার তাদের পার্টি চিফ যিনি ছিলেন তিনি ছিলেন সরকারের বিশেষ দূত। আমি কোথাও দেখি নেই। অর্থাৎ আমি দীর্ঘ 7-8 বছর 2 দফায় দেখলাম যে বিরোধী দল অফিসিয়ালি যারা, তাদের সাথে কোনো বিরোধ নাই। তো বিরোধী দলের সাথে বিরোধ নাই, এটা একটা ইম্প্যাক্ট, যে আমি দেখতেছি কোনো বিরোধ নাই। আর যদি এই 6-7 জনে ধরেন, তাহলে তারা যা কিছু বলছে বিরোধী দলরা যেভাবে বলে ঠিক সেইভাবেই বলা হচ্ছে। সরকারের সমালোচনা করুন, হ্যাঁ, প্রবলেম সামনে নিয়ে আসা। সরকারের বিরোধিতা করাটা আমি বলছি না এখানে, মানে তাদের আলোচনাটাই মনে হয়েছে এটা বিরোধী দল। পাশাপাশি আরও একটা জিনিস আছে, তারাই কিন্তু আবার এই সরকারকে অবৈধ সরকার বলছেন, নির্বাচন নিয়েও তারা বিতর্ক করছে। তো সেক্ষেত্রে ইম্প্যাক্টটা কি? সে পার্লামেন্টে যাওয়ার মানেই হচ্ছে ওই পার্লামেন্টটাকে স্বীকৃতি দেওয়া। সেই স্বীকৃতিটা কীরকম? আপনি যদি পার্লামেন্টে ঢোকার পর বলতেন, বা নির্বাচিত হওয়ার পর যদি বলতেন যে দিনের ভোট রাতে হয়েছে, সবাই বলে, সেক্ষেত্রে আমি যে ভোটগুলো পাইছি, মানে আমরা বিএনপি, সেই ভোটগুলো আমরা পাই নাই, সেই ভোটগুলো আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, এইটা যদি বলে তাইলে একটা কথা যে বুঝতাম যে বীরের মতো স্বীকার করছে। আর এখন তারা পার্লামেন্টে থাকার মানে হচ্ছে তারা বলবে তাদের ভোটগুলো তারা পেয়েছে, তাহলে আওয়ামী লীগের যারা নির্বাচন করছে তারাও ভোটটা পেয়েছে। তাইলে তাদের প্রেজেন্সে কিন্তু যে জিনিসটা হয়েছে সেটা হইলো, আপনি যেভাবেই বলেন না কেন, কিঞ্চিত বৈধতা পাইছে, আমি সেটা বলবো। এই পার্লামেন্ট কিঞ্চিত হইলেও পাইছে অফিসিয়ালি। আমি পার্সোনালি আমার কথা আমি বলছি না এখানে। আর বিরোধী দলের কথা যেটা বলছি, যেমন ধরেন এই যে নির্বাচন, উপনির্বাচন হচ্ছে, সামনে হবে, আপনি বলেন আমি এটা কি ধরনের বিধান? এখনও তারা মহাজোট থেকে বের হয় নাই। যদি অফিসিয়ালি বের হইতো, আরে লোক দেখানো তো হয় যে আমরা বিরোধ করার জন্য আমার সরকারের সাথে বনিবনা হচ্ছে না, আমি বিরোধী দলে চলে যাচ্ছি, তাও তো হয়। আপনি দলের মধ্যে থেকে, জোটের মধ্যে থেকে বিরোধী দল, এটা হয় না। এখন কার্যত যে 7-6টা লোক বেরিয়ে গেছে, তার মানে অফিসিয়ালি কিঞ্চিত যে বিরোধীটা ছিল, বিরোধী দলটা, সেটাও নাই। তার মানে যে পার্লামেন্টে কোনো বিরোধী দল নাই, সেই পার্লামেন্টের গুরুত্ব বা ইফেক্টটা কী হতে পারে, এটা আমার বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি আসেন আপনি এইবার নির্বাচন, উপনির্বাচনের ইম্প্যাক্ট বাংলাদেশে নাই তা কিন্তু না। এক মাগুরার নির্বাচন নিয়ে কিন্তু বিএনপি ক্ষমতা থেকে সরে যেতে হয়েছে। আবার কিছুদিন আগে এই সরকারের আমলে যে রংপুর যে বাই ইলেকশন হলো, সেটা নিয়েও কিন্তু একটা বিশাল ব্যাপার হয়েছে। সেই সিসি ক্যামেরায় তারপর ইলেকশন বন্ধ করে দেয়া, মানে দুইটাই কিন্তু বিশাল ইম্প্যাক্ট দেখানো হয়েছে, বা আমরা দেখছি। দেখানো হয়েছে বলবো না, আমরা তৃতীয় পক্ষ যা দেখি তাই বলি। এখন আসেন, আমি দেখলাম কয়দিন আগে, এই জাস্ট 2-3 দিন আগে, প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন জিএম কাদের সাহেব এবং রওশন, এবং তারা 4টা সিট দাবি করেছে। আমি বুঝলাম না, আপনি নির্বাচন করবেন, এখানে তার কাছে দাবি করবেন কেন? এটা কোন বিধান আমি বুঝলাম না, যে সিট অ্যালোকেট করে দিব, যে ঠিক আছে তোমাদেরকে 4টা দেওয়া হইলো, এইটা কোনো নির্বাচনের সিস্টেমে পড়ে কিনা আমার জানা নাই। সুতরাং এই যে সে গিয়ে বলছে, এটার একটা ইম্প্যাক্ট, সেটা কি, যে জাতীয় পার্টি হিসাবে আওয়ামী লীগের সেকেন্ড পার্টশিপ রোল প্লে করতেছে বলে আমার কাছে মনে হয়। জনাব আজিজ, আমরা আলোচনা করছিলাম, আপনি জানেন যে আজকে বিএনপির সিনিয়র লিডার ডক্টর খন্দকার মোশাররফ হোসেন প্রেস ব্রিফিং করে বলেছে, গত 7ই ডিসেম্বর তাদের কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশি হামলার প্রতিবাদ জানিয়েছেন, এবং তিনি অভিযোগ করেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অভিযোগ করেছেন, যে তারা পুলিশের বিরুদ্ধে লুটপাট এবং ভাঙচুরের অভিযোগ করেছেন। তিনি তাদের গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তিরও দাবি জানিয়েছেন। শুনতে চাই একটু আপনার কাছ থেকে। না, এটা স্বাভাবিক যে পল্টনে যে ঘটনা ঘটেছে, তো বিএনপি তো এটা চাইতেই পারে, কিন্তু যা ঘটেছে এটার বিচার তো তারা পাবে না, এটাও নিশ্চিত করে বলা যায়। কেন? কারণ আমাদের দেশে ধরেন
ওই যে একটু আগেই আলোচনা করলাম, বৃহৎ দল এখন আন্দোলনে মাঠে আছে, তার উপরে সব গ্রেপ্তার করে নিয়েছে, কেউ ময়লার গাড়ি পরা, কেউ বোম ফাটছে, কই তারা সন্ত্রাসী করে, সব প্রায় 500 লোক ধরে নিয়েছে। সেখানে বাঁচার জন্য বিএনপি অফিসে ঢুকছিল এমনি, হ্যাঁ, সাধারণ লোকও ধরা পড়ছে, সাধারণ কর্মী সমর্থকও ধরা পড়ছে, কারো বেল হচ্ছে না। হ্যাঁ, সবচেয়ে আশ্চর্যের ব্যাপার। সুতরাং এটা দেখলেই বোঝা যায় বিচার তো পাবে না। হ্যাঁ, দাবি রাজনৈতিক দাবি করে যেতে পারে, এটা সব না। কারণ হচ্ছে ওইখানে যে ঘটনাটা ঘটলো ওই দিন, আমি খুব নিবিড়ভাবে দেখলাম। আমার কাছে তখনই কিন্তু চীনের তিনানমেন স্কোয়ারের কথা মনে পড়েছে। সেখানে গণতন্ত্রকামী ছাত্র যুবকদেরকে চারপাশে ট্যাঙ্ক দিয়ে ঘেরাও করে বুলডোজার দিয়ে পিষে মেরে ফেলেছে। এখন আর চীনে কোনো গণতন্ত্রের কথা হয় না, চীনের সিস্টেমেই চলতে হয়। হ্যাঁ, তো এখন আমার কাছে মনে হয়েছে এটা একটা মিনি তিনানমেন স্কোয়ার। কারণ অন্যান্য বিভাগের যে সমাবেশগুলো হয়েছে সেখানে নানান রকম বাধা বিপত্তি, 7টা লোক বিভিন্ন কারণে মারাও গেছে। হ্যাঁ, এবং মারাও গেছে কি, অনেক সময় সিভিলিয়ানরাও মেরে ফেলছে, এক্স-MP একটা তার পিটাই মেরে ফেলছে। তো এখন এটা দেখে ওই ঠিক আগের মতো করে যে ঢাকা শহরও তো স্ট্রাইক করতে পারে, এই করতে পারে, আগের ওই রকমই করতে পারে, তাহলে তো ঢাকায় আসা যাবে না। তো সুতরাং ওই লোকগুলো কিন্তু, ওটা কিন্তু সমাবেশ ছিল না, অর্থাৎ 7 তারিখ পর্যন্ত, 10 তারিখে মিটিং সমাবেশ, 7 তারিখে ওই সময়ে আগেই এরা অগ্রভাগে আসছে, আসে বিভিন্ন জায়গায় হয়তো অনেক লোকই আসছে, কিন্তু তাদের হয়তো থাকার জায়গা নাই, তারা ওখানে সামনে গেছে। এখন ওখান থেকে সরাইতে হবে, সরাইতে গিয়ে আপনার ওই বাইরে একটা পটকা কেউ ফুটাইছে আর কি। তো এখন এই যে ফটকা ফুটাইছে দায়ী করা হচ্ছে বিএনপির লোকজন ফুটাইছে। কিন্তু পটকা তো ফুটছে, পটকা তো ফুটছে, বোমা তো ফুটেছে। এখন সমস্যা হচ্ছে এইটাই যে বাংলাদেশের পুলিশ কেউ তো বিশ্বাস করে না, কারণ মানুষের পকেটে ইয়াবা ঢুকায় দিয়ে কেস করে চালান দিয়ে দেয়, এই জন্য বিশ্বাস করে না। ওইটা ওখানে আক্রমণ করার জন্যেই হয় ওখানে কোনো সিভিলিয়ান সাথে তাদের গেছে। হ্যাঁ, কারণ আপনি দেখেন তো আপনার পুলিশের ভ্যানের পেছনে দাঁড়ায় এই যে আজকে আর্জেন্টিনার জার্সি পরে মাটির থেকে কার্তুজ তুলে তুলে সমানে ফায়ার করতেছে, পুলিশ পিছনে দাঁড়ানো, সামনে আপনার আপনার পুলিশ ভ্যান। কিন্তু পুলিশ থেকে বলা হলো, এসবির চিফ সাহেব বললেন যে উনি আনসার। আরে আনসার হোক আর যেই হোক, তার তো ড্রেস লাগবে। হাইকোর্টের তো নির্দেশনা আছে যে আপনার এই যে অ্যাডভোকেট, সিনিয়র অ্যাডভোকেট সাহেব আছেন, নির্দেশনা হাইকোর্ট মানে না তো। কেউ সিভিল ড্রেসে কাউকে গ্রেপ্তার করা যাবে না, ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করা যাবে না, ইত্যাদি ইত্যাদি বহু সময়ের নির্দেশনা, কিচ্ছু প্রতিপালিত হচ্ছে না। আজকেও দেখেন যে যারা এক্স-MP ছিল, বড় নেতা, তাদেরকে ডিভিশন পর্যন্ত দেওয়া হচ্ছে না। তবে আজকে হাইকোর্ট তারপরে নির্দেশ দিয়েছে তাদেরকে, আগে উষ্মা প্রকাশ করছে হাইকোর্ট যে এদের কেন ডিভিশন দেওয়া হয় নাই। আজকে কিন্তু ডাইরেক্টলি হাইকোর্টে গেছে, হাইকোর্ট কিন্তু নির্দেশ দিয়ে দিয়েছে ডিভিশন দিতে। একটা ডিভিশন দিবে, তাও দেবে না। হ্যাঁ, তো এই জন্যেই আমি বলবো যে এই পরিস্থিতিতে তো বিচার চাইবে, এটা পলিটিক্যালি আপনার এটাও মেঠো বক্তৃতার মতো হবে, বিচার তো পাবে না। হ্যাঁ, এই জন্যে আমি বলছি যে আমাদের দেশে তো গণতান্ত্রিক কালচার তো কাজ করে না। যেমন এখানে আব্দুল জলিল ভূঁইয়া সাহেব বললেন না যে প্রেশার আপনার তৈরি করতে হয়, এটা তো কোনো বহু গণতান্ত্রিক 120টা দেশে নির্বাচন হয়, ছোট দেশ বাদই দিলাম এর ভিতরে, কোন দেশে আছে এরকম ঠেক মারিয়ে বিরোধী দল ঠেকায়া দাবি আদায় করতে হয়? আমাদের দেশে হলো মানে সরকারকে অচল করে ফেলতে হবে, তাহলে দাবি মানবে, তাছাড়া কোনো দলই না। ধরেন যে বিএনপির সময় দেখেন, জাতীয় পার্টির সময় দেখেন, এই জাতীয় পার্টি পরে পরে করেও কিন্তু 9 বছর ক্ষমতায় ছিল। হ্যাঁ, শেষ পর্যন্ত কোথাকার সমর্থন ছিল, সমর্থন উড্র হলো, পড়ে গেল। তা আমাদের দেশের সরকারগুলো কিন্তু ওই কোনো জায়গার সমর্থন থাকে, ওটা উড্র হলে পড়ে, তাছাড়া পড়ে না। কারণ জোর করে চেয়ার থেকে সরাবে কেমন করে? জি জানাব জলিল ভূঁইয়া। আমি আসলে এত বড় একটা রাজনৈতিক দলের অফিসের মধ্যে পুলিশের আমি বিরুদ্ধে, এদেশের নাগরিক হিসেবে, যে এটা গণতান্ত্রিক সংস্কৃতির মধ্যেও এটা পড়ে না। একটা আপনার এইভাবে একটা অফিসের মধ্যে পুলিশ যে
এম এ আজিজ সাহেব ঠিক বলেছেন যে আমাদের দেশে যে রাজনৈতিক সংস্কৃতি আছে, আপনি দেখবেন বিএনপি যখন ক্ষমতায়, আপনি তো এইবারে রিপোর্টার এবং ভালো রিপোর্টার আমি যতটুকু জানি, আওয়ামী লীগের সভানেত্রী ভিতরে, আওয়ামী লীগ অফিসের মধ্যে, সেখানে যে পুলিশ শুধু গুলি করে পিটাইছে, এই যে জিনিসগুলো এটা খুব ভালো উদাহরণ না। তো এইটা আমাদের এই জায়গাটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে এবং রাজনৈতিক দলের সদস্যদের, নেতাদেরও সেভাবে বিহেভ করতে হবে। যদি আমরা এটা করতে না পারি তাহলে পরে আপনার গণতন্ত্রটা সেভাবে দাঁড়াবে না। আরেকটা এমএলএ সাহেব যেটা বলেছেন তিয়ানানমেন স্কোয়ারের কথা বলেছেন, ওটা তো বিশাল ঘটনা। কত লোক মারা গেছে, কত ছেলে এবং মেয়ে মারা গেছে ওই জায়গাতে। এখানে কিন্তু বিএনপি অফিসের সাহেব বোধহয় একজন মারা গেছে। আর এই জন্য বলছি মিনি আমি তো ওটা বলি না, মিনিও না, ওইটার ওরকমই কম্পেয়ার টু তিয়ানানমেন স্কোয়ারের এটা কিছুই না। হ্যাঁ, তো একটা জিনিস না, তারপরেও এই যে একটা ছেলে মারা গেল, এই ছেলেটার পরিবার, কিন্তু সে তো এই দেশের নাগরিক। এটা আমি কখনোই সমর্থন করি না। আমি চাই আমাদের দেশের রাজনৈতিক দলগুলো তাদের মধ্যে গণতন্ত্রের চর্চাটা করুক এবং সরকারকেও সহযোগিতা করতে হবে যে অপোজিশন এবং পজিশন এই দুইটার মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। এক পলিটিক্সটা, আমরা তো 52 বছর হয়ে গেছে দেশ স্বাধীন হয়েছে, 51 বছর চলে গেছে। এর মধ্যে আমরা যদি আমাদের এটা তৈরি করতে না পারি তাহলে পরে তো এটা কার ব্যর্থতাটা কার? আপনি দেখেন এদেশে সামরিক শাসকরা যারা আসছে, এই জায়গাতে যতগুলি কারণ আছে তার মধ্যে একটা হলো ফেইলিউর অফ দ্য পলিটিশিয়ানস। তা না হলে পরে মিলিটারি শাসকরা এই জায়গায় কেমনে আসলো? এমবিশাস মিলিটারি অফিসাররা এসে দেশ দখল করে বিসমিল্লাহির রহমানির রহিম বইলা বসে গেল। এই যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনটা কিন্তু পলিটিশিয়ানদেরই ব্যর্থতা আমি মনে করি। আর আরেকটা হলো যে আমাদের দেশে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল দুইটার খপ্পরে কিন্তু আমাদের দেশের ষড়যন্ত্রকারীরা পড়ে যায় এবং তাদের সহায়তায় ঘটনাগুলি ঘটে যায়। এই জায়গায় যে আমাদের মধ্যে দেশপ্রেমটা থাকতে হবে। আপনি দেখেন যে রাজনৈতিক দলের নেতারা, আমি আপনার এখানেও বোধহয় বলছি যে রাজনীতি করে এখন আর কেউ গরিব হয় না। আপনি একজন রাজনীতিবিদ দেখাতে পারবেন না যে আপনার রাজনীতি করে গরিব হয়ে গেছে। আমার এক দাদা আপনার 46-এ আপনার এমএলএ ছিল, ঢাকার নবাব বাহাদুর হাবিবুল্লাহকে খুব সম্ভব হারাইয়া, এটি মাজারুল হক সাহেব আমার দাদার ভাই। তো উনি হয়েছে, ওনার তো পয়সা লাগে নাই এমপি হইতে, উনি ওকালতি করতেন, ঢাকা ইউনিভার্সিটির গোল্ড মেডালিস্ট। এইটি হলো তার সবচেয়ে বড় পরিচয়, মৌলানা মোহাম্মদ আলীর ছেলে, এইটাই তার ব্র্যান্ড, এটা দিয়ে জিতে গেছে। আজকে কাঞ্চন, আপনি এক ভালো অফিসারের ছেলে, আপনি একজন ভালো, আপনি দাঁড়ায় দেখেন নির্বাচনে, এই সিচুয়েশন থেকে আপনার বের কাজ করে। হ্যাঁ, এই সিচুয়েশন থেকে যদি আমরা বের হয়ে আসতে না পারি এবং আমাদের গ্রিড, লোভ ফর প্রপার্টি, মানি, এবং এখন যেটা হচ্ছে এই যে লুট, এক ধরনের লুট হচ্ছে, যেভাবে পারছে পজিশন অপোজিশন, এটাকে বন্ধ করা না গেলে পরে আপনি দেশ যেমন ইন্টারন্যাশনাল যুদ্ধের কারণে আজকে যেমন অর্থনীতিতে আমাদের একটা প্রভাব পড়েছে, আমাদের মানুষের কষ্ট হচ্ছে, যারা দেশ পরিচালনা করছে তাদেরও কষ্ট হচ্ছে, কিন্তু আমরা যদি সঠিকভাবে চলি এত কষ্ট আমাদের হবে বলে আমার মনে হয় না। আমরা কি সঠিকভাবে চলি? কাজেই এইখানে আপনার দেখবেন আপনি কন্ট্রাক্টরি করতেছে, এখানে দেখবেন আওয়ামী লীগও আছে, বিএনপি আছে, আমি নামটা বললাম না, আমার জানা মতেই আছে। এটা বিএনপির সময়ও আমি বলি, আওয়ামী লীগের একজন নেতা এখন মন্ত্রী, আমি তাকে দেখেছি যে তখন বিএনপির এক মন্ত্রী, ওরা খুব ভালো পার্টনার ইন বিজনেস। তো এই যে ওই জায়গাটাতে যে আপনার ডেমোক্রেসি কিন্তু একটা জায়গায় আছে, এটাকে মডার্ন একটা টার্ম আছে এখন, ইকোনমিক ডেমোক্রেসি, এই জায়গাটাতে ঠিক আছে, কিন্তু রাজনীতিতে আমরা ঠিক নাই। কিন্তু রাজনীতিটাকে ঠিক করতে হবে। জি, অ্যাডভোকেট প্রথমত না, আমি আপনার কাছ থেকে একটু, আপনি যেহেতু লয়ার, আমি কিছু শুনবো। যেটি আমরা দেখলাম জামিনের বিষয়, যেটি আমরা দেখলাম, যেটি বিএনপির লয়াররা অভিযোগ করছিলেন যে মির্জা আব্বাস এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ
কয়েকজনের সিনিয়র কয়েকজন নেতার মানে এজাহারের নাম না থাকা সত্ত্বেও তারা জামিন পাননি। অন্যদিকে আবার এজাহারভুক্ত আরেকজন আসামি ছিলেন, 2 জন, তাদের মধ্যে একজন উনি জামিন পেয়েছেন। তো এই বিষয় নিয়ে একটু শুনতে চাচ্ছি আপনার। না, জামিনের বিষয়টা যদি আপনি ধরেন তাহলে প্রথমত বলবো পার্টিকুলার 2 জন ব্যক্তি যদি না আলোচনা করি, আমি যে বিএনপিও করি না, আওয়ামী লীগও করি না, আমি নিরপেক্ষভাবে বলবো বিষয়টা। আপনি গভীর রাতে দরজা ভেঙে আসামি ধরতে পারেন, প্রশ্ন হচ্ছে সেটা কোন লেভেলের আসামি। মকিম গাজীর মতো দুর্ধর্ষ ডাকাত কিংবা 2 জন জঙ্গি কোর্ট থেকে পালায়ে গেছে, কোর্ট হাজত থেকে, এগুলার সন্ধান যদি কোথাও পাওয়া যায় যে এই এনটিভি অফিসের ভিতরে আছে, তাহলে এনটিভি অফিস ভেঙে চুরে তাকে ধরতে পারে, কারণ তারা সেই লেভেলে সেই ধরনের সন্ত্রাসী। কিন্তু মির্জা আব্বাস এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বেলায় যদি আসেন, ওনারা কারা? ওনারা 2 জনই বাংলাদেশের কনটেক্সটে খুব বড় মাপের 2 জন রাজনীতিবিদ, 2 জনই সাবেক মন্ত্রী, একজন সাবেক মেয়র, আরেকজন পার্টির মহাসচিব। তাকে আপনার রাত 3টার সময় ধরাটা আমার কাছে মনে হয় না মানে সভ্য জগতে এটা চলে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, আমি এখানে দলমত নির্বিশেষে বলছি, 2 নম্বর আসেন তারপর তাদের জামিনের ব্যাপারটা। যে সমস্ত কন্ডিশন, যত রকমের কন্ডিশন আছে বেইল দেওয়ার ক্ষেত্রে, নাম্বার 1 তাদের এফআইআর নাম নাই, নাম্বার 2 হচ্ছে বেইল দেওয়ার যত কন্ডিশন আছে সবটাই তাদের পক্ষে আছে, ইন টার্মস অফ এইজ, তারপর তার পজিশন, সব কিছু দিয়ে মিলান। তারপরে যখন জামিন দেয় না, শুধু তাই নয়, এটা উচ্চ আদালত পর্যন্ত। সবচেয়ে বড় ইন্টারেস্টিং ব্যাপার, আমি আজকে সাংবিধানিক পিতা আমাদের চিফ জাস্টিস, আমি ওনার কাছে যাব শেষ পর্যন্ত। কেন যাব? যে উনি সংবিধানের পিতা, দেশের গার্জিয়ান। তো এইরকম একটা অবস্থায় দেখেন যে ফাইনালি কিন্তু আদালতে গেল, ওখানে তো জামিন দিলই না, উচ্চ আদালতে সে কী বলল, তাদের জন্য ডিভিশন চাইলো। তার মানে কি, দে আর মেন্টালি প্রিপেয়ার্ড যে আমাকে এখানে কিছুদিন থাকতে হবে। আপনি কি ডিভিশনের প্রেয়ার দেন কেন, জামিনের প্রেয়ার নয় কেন? জামিনের প্রেয়ার তো আগে ওখানে তো দিছেই। আমি বলছি চিফ জাস্টিস আমাদের যে সাংবিধানিক পিতা, তার কাছে আপনি যেতে পারেন। দেয়ার আর মেনি লয়ার্স, যে এটা কি এমন কোনো ক্রাইটেরিয়া নাই যেই ক্রাইটেরিয়া তারা জামিন পায় না। সেক্ষেত্রে আপনি মাননীয় প্রধান বিচারপতি, আপনি সুমোটো করতে পারেন। আমাদের সাবমিশন, বিনয়ের সাথে বলছি, আসেন তারপরে নয়াপল্টন আপনি আমাকে দিলেন না, কেন দিলেন না? রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে। নয়াপল্টন তো 6 তারিখ থেকে পুলিশ কর্ডন করে রেখেছে। নয়াপল্টন কি ফ্রি ছিল? অফকোর্স নট, ছিল না ফ্রি। তারপরে আসেন, ওখানে বোম পাওয়া গেছে কি যায় নাই সেটা আমার কাছে ইমেটেরিয়াল, কিন্তু আমার কাছে রিপোর্ট পত্রিকার পাওয়া গেছে। তো যাদের অফিসে বোম পাওয়া যায়, মাদক কী বলে, এটা কী বলে, বিস্ফোরক দ্রব্য পাওয়া যায়, তাদেরকে তো সমাবেশ করতেই দেওয়া উচিত না। ভেরি লজিক্যাল, আই এম টেলিং ইউ। আপনি যদি ওই পরিমাণ পান, তাহলে তাদের সমাবেশ করতেই দেওয়া উচিত না, নাম্বার 1। নাম্বার 2, আসেন সমাবেশ তো বেআইনি নয়, বেআইনি সমাবেশ তো আপনি করতে দিবেন না, সমাবেশ তো আইনি। যদি সমাবেশ আইনগতভাবে হয়, তাহলে 36,000 পুলিশ দিয়ে এটাকে কর্ডন করা হলো কেন? মানে বিষয়গুলো তো জাস্টিফাইড করতে হবে। আমি বলছি না যে বিষয়গুলো জাস্টিফাইড করতে হবে। আপনি সমাবেশ বেআইনি নয়, আইনি, আপনি বেআইনি করতে দিবেন? যেখানে সমাবেশ করবে, সমাবেশ করার পর এখান থেকে বেরোয় এই করবে না। বলা হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষার জন্য, আইন শৃঙ্খলা রক্ষা, এখন আসলে আইন শৃঙ্খলা রক্ষা মানে কি? আমরা তো দায়িত্ব পালন করি। হ্যাঁ, আমরা জঙ্গির খবরও পাচ্ছি। একটা সমাবেশের মধ্যে যদি একজনে পকেট মারে, তাহলে কি বলবেন সব পকেট মারের সমাবেশ? না, নিশ্চয়ই না। একটা সমাবেশ থেকে যদি একটা খুনি আসামি গ্রেপ্তার করা হয়, তাহলে কি সব খুনিদের সমাবেশ? যদি তাই হয়, তাহলে তো একটা সমাবেশ থেকে রাজনীতিবিদদের গ্রেপ্তার করা হয়েছে, তাহলে বলতে হবে রাজনীতিবিদদের সমাবেশ। তা রাজনীতিবিদদের সমাবেশ হইলে 1000-1500 লোক গ্রেপ্তার হয় কীভাবে? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, আমার 30 বছরের ওকালতি জীবনে দেখছি যে আপনি যদি একটা রিমান্ড নিতে চান কাউকে, কোন সময় 2 দিন হিয়ারিং হয়েছে, এত বড় লম্বা হিয়ারিং হয়, কারণ রিমান্ড ইজ সো টাফ। তারপরে রিমান্ড আগে যত হওয়া ছিল, জাস্টিস, হাইকোর্টের একজন জাস্টিস 15 দফা নির্দেশনা দিচ্ছেন রিমান্ডের উপরে। তাতে যে প্রক্রিয়া আজকে রিমান্ড হচ্ছে, নো ওয়ে। আপনি রাস্তা দিয়ে লোক ধরলেন, দেখেন পুলিশ দুইটা ওয়েতে কিন্তু মামলা হয়। একটা মামলা করে ব্যক্তিরা নিজে, আমি গিয়ে করলাম, আমি বাদী, তখন কিন্তু পুলিশ সন্দিহান, আমি যে মামলাটা করেছি হাউ ফার ইট ইজ ট্রু, ইট মে নট বি ট্রু ইভেন। কিন্তু পুলিশ যখন মামলা করেন, তখন তো পুলিশ নিশ্চিত হয়ে মামলা করেন।
যে পুলিশ জানেন যেটা ঘটনাটা ঘটাইছেন, তো যেই ঘটনাটা উনি ঘটাইছেন নিশ্চিত, সেখানে আপনি রিমান্ড চান কেন? আপনি তো জানেন এই ঘটনার আসামি ইনি, ওনার রিমান্ড কেন? রাস্তা দিয়ে লোক ধরলেন, পুলিশ রিমান্ড চায়। আমি পুলিশের কোনো দোষ দিব না, কারণ পুলিশ প্রজাতন্ত্রের কর্মচারী, পাশাপাশি সরকারের আজ্ঞাবহ। আমি কালকে প্রধানমন্ত্রী হলে পুলিশ উইল বি আন্ডার মাই কমান্ড। কিন্তু ওরা তো কোর্টে যায়, রিমান্ড অর্ডারটা তো কোর্ট দেয়, সেই নিম্ন আদালত দেয়। তারা কিসের ভিত্তিতে দিয়ে দিলেন? বলা হচ্ছে এখান থেকে 2 আইনে দিলাম, রিমান্ড দিয়ে দিলেন, নো হিয়ারিং। আমি দেখছি, আমি নিজে কোর্টে দেখছি, কোনো কিছু তাকায় না, জাস্ট রিমান্ড দিয়ে দিচ্ছে। মানে এই যে বিষয়গুলো, এটা আমি আমার মাননীয় প্রধান বিচারপতির কাছে বলবো, আপনি আমাদের গার্জিয়ান, আপনার এই ক্রান্তি লগ্নে ইউ আর দ্য রাইট পারসন, যে আপনি এগুলোতে ইন্টারফেয়ার করার সাংবিধানিকভাবে আপনার রাইট দেওয়া হয়েছে। সুতরাং প্লিজ লুক ইনটু দ্য ম্যাটার। জনাব এম এ আজিজ, আমরা আলোচনায় ফিরবো, কিন্তু তার আগে আপনাদের জানাতে চাই যে এই মুহূর্তের খবর হচ্ছে টাইব্রেকারে আর্জেন্টিনা ফ্রান্সকে হারিয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। অভিনন্দন আর্জেন্টিনাকে। আমরা অভিনন্দন জানাচ্ছি, বিশেষ করে মেসিকে। জি, টাইব্রেকারে ফ্রান্সকে হারানো এটা খুব বেশি কৃতিত্বের দাবিদার হতে পারে। নিশ্চয়ই এটা একটা মানে টাই তো ভাঙতেই হবে, সুতরাং সেটা বহু চেষ্টা করে এক্সট্রা টাইম নিয়ে তো আমরা তারপর যদি টাইব্রেকার। হ্যাঁ একটু আলোচনায় ফিরি। আজকে বাংলাদেশ, আমরা শেষ পার্টে আছি, ছোট্ট করে একটু আলোচনা করে যেতে চাই। আজকে বাংলাদেশ ব্যাংক এক সার্কুলার দিয়েছে, এবং সেই ব্যাংক সার্কুলারে বলা হয়েছে ব্যাংক ঋণ পরিশোধে ব্যবসায়ীদের জন্য ছাড় আরও বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন কিস্তির 50% অর্থ জমা দিলেই কেউ খেলাফি হবেন না, যেটা আগে ছিল কিস্তির 75% অংশ জমা দিলে খেলাফি হতেন না, এখন 50% জমা দিলেই সেই খেলাফির হাত থেকে বাড়বে। এক ধরনের ছাড় কিন্তু দেওয়া হইলো খেলাফি। দেখেন, অনেক আপনার বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন, বাংলাদেশ ব্যাংকে বিভিন্ন সময় ছাড়, অনেক সময় ডলার আটকায় দেওয়া, এগুলো আমি অর্থনীতিবিদ না, তেমন বুঝি না। তবে এইটা বুঝি, এতটুকু বুঝি, যেমন ধরেন বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলছে যে বিদেশি লোন আছে 9,500 কোটি টাকা, এবং সামনের বছরেই 214 কোটি ডলার আপনার লোন শোধ করতে হবে, ইন্টারেস্ট এর আস্তে আস্তে বাড়তে থাকবে। এখানে কিন্তু একটা সামনে কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা, কারণ হচ্ছে আমার রিজার্ভ বাড়ছে না, প্রবাসী আয় কমছে, এক্সপোর্ট ইম্পোর্টের গ্যাপ তো আছেই। এখন আবার আজকেও আমি শুনছি যে 60,000 কোটি টাকা সরকার বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ নিচ্ছে। তো ব্যাংকের টাকা কোথায়? এখন তো নেট রিজার্ভ হলো 26 বিলিয়ন ডলার। তো এইভাবে যদি সরকারও নিতে থাকে, আর ব্যবসায়ীদেরকে এই বাংলাদেশ ব্যাংকই একবার বুঝাইছে যে বাংলাদেশ ব্যাংক থেকে 62% টাকা কোথায় যায় জানে না, এক্সপোর্ট ইম্পোর্ট যে হয় এতে ওভার ইনভেস্টিং আন্ডার ইনভেস্টিং ডাউট করা হয়েছে যে 62 ভাগ। তো আমার মনে পড়ে কি, শোনেন, পাকিস্তান আমলে আপনার আদমজি বাওয়ানি মিল ছিল না, ইয়েতে জুট মিল, এটারে বন্ধ রাখলে লাভ হইতো, খোলা রাখলে লস হইতো। তো আমাদের তো ব্যবসায়ীদের যা কাণ্ড করতেছে তাতে তো মনে হচ্ছে যে এই ব্যবসা বন্ধ করলে বোধহয় লাভ হইতো, ব্যাপারটা এরকম। কারণ হচ্ছে না, কিন্তু আসলেই কি খেলাফি হওয়ার পিছনে যে কথাগুলো বলা হয়, যে কিছু কিছু ব্যবসায়ীরা আছেন যারা ইচ্ছে করেই খেলাফি হচ্ছেন, ঋণ পরিশোধ না করার জন্য নানা ফন্দি ফিকির করে নানাভাবে তারা এই কাজটি করছেন সচেতনভাবে। আমি কিন্তু ব্যবসায়ীদের পুরো দোষ দিব না, সমগ্র ব্যবসায়ীদের নিশ্চয়ই না। কারণ হচ্ছে এটাই আমি বলবো যে ব্যাংকের টাকা নিচে গরিবের টাকা, ব্যাংকের টাকা পে করবে। ব্যাংক কি করে বলে যে 50% ঋণ দিলে খেলাপি না? কার টাকা? সরকার কেন, বাংলাদেশ ব্যাংক কেন এটা অ্যালাউ করে না? কোনো ক্ষেত্রে যদি ঋণ আদায়ের জন্য এরকম সিদ্ধান্ত তো নেওয়া যেতে পারে, কিন্তু আমাদের যে খেলাফির যে অবস্থা, খেলাফি ঋণের, সেই সময় এরকম একটি সিদ্ধান্ত, যদিও বলা হয়েছে যে যুদ্ধ পরিস্থিতি, নানা কারণে শিল্পের অবস্থা ভালো ছিল না, এই কারণে এরকম সিদ্ধান্ত দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আপনি যেভাবেই বলেন না কেন, এখন রাষ্ট্রের নিচের স্তরে পুরোটা চালায় ব্যবসায়ীরা,
কারণ পার্লামেন্টে 61% হলো ব্যবসায়ী, 5% পলিটিশিয়ান। দেশ তো পলিটিশিয়ানের হাতে নাই, আছে ব্যবসায়ীর হাতে। এখন এখানে আবার ওই ব্যবসায়ীদেরকে কাউকে অ্যাডভাইজার বানা হয়েছে। আপনি বলেন 5-6টা বাংলাদেশের কোম্পানি, আমি নাম বলতে পারি, তারা এই দেশের মন্ত্রী পদে ফেলতে পারে, সেক্রেটারি তাদের পছন্দ মতো ট্রান্সফার করে আনতে পারে, মানুষ খুন করলে বিচার হয় না, কয়েকটা ব্যবসায়ী আছে। তো সুতরাং না, সেই আলোচনা আমি যাচ্ছি না, আমি নামও বলছি না। সুতরাং এই ব্যবসায়ীরা চাপ দিয়ে দিয়ে এগুলি করে। ব্যাংকের টাকা নিচে আপনি দেখেন, এখন তো দরবেশ সাহেব সব মূল অ্যাডভাইজার হয়েছে। আমরা তো পর্দার অন্তরাল শুনি না, এই আলোচনা ওদিকে আমি বলছি না, আমি বলছি যে ব্যাংকের টাকা এই যে সিপিডি এই 17 তারিখে একটা সভা করছে, সেখানে বলছে যে পরিমাণ টাকা বাংলাদেশ থেকে ব্যাংক থেকে লুট করা হয়, ব্রিটিশরাও এত টাকা লুট করে না। তো সুতরাং আমরা ওই ব্যাংক তো আরেকটা বলতেছি যে এই যে আমরা যে লোন 4.5 কোটি চাইলাম, সেখানে কিন্তু লোন চাইলাম বাজেটারি হেল্প। দেখেন তারাও কিন্তু লোন দিল $4.5 বিলিয়ন দিতে চাইছে, এটা এখন আসবে কিনা জানি না। কিন্তু আপনি দেখেন ব্যাংক আর্থিক খাত সংস্কারের জন্য আর জলবায়ুর দিকে, কিন্তু আমরা কিন্তু বাজেটারি হেল্প পাইনি। সুতরাং ব্যাংকটা যতক্ষণ ব্যাংকের অর্থনৈতিক সেক্টরটাকে যদি অর্গানাইজ করা না যায়, তাহলে কিন্তু দেশে সেটা তো পুরো অর্থনীতির উপরই চাপ সৃষ্টি করবে। আসবো আপনার কাছে, একটু শুনে আসি জনাব জলিল ভূঁইয়া। ব্যাংক নিয়ে কিন্তু খেলাফি ঋণ নিয়ে, ব্যাংক নিয়ে নানা আলোচনা আছে। আসলে কি অর্থনীতিটা সকলে বুঝে না, যে আমিও যে খুব বুঝি তা না, কিন্তু যেহেতু সাংবাদিকতায় আছি কিছু কিছু জিনিস তো বুঝি। আপনার বাংলাদেশ ব্যাংকের অবশ্যই কিছু ক্ষমতা আছে, এটা হচ্ছে যে ক্ষমতাটার কোনো অপব্যবহার হলো কিনা এইটা লক্ষ্য রাখা দরকার। এখন যেই অবস্থাটা আপনার সারা পৃথিবীতে, এই অবস্থা এবং বিজনেসটা যদি বাঁচিয়ে রাখা না যায়, তাহলে পরে ইকোনমি কিন্তু শিল্পকে বাঁচিয়ে রাখা, তো এই শিল্প বলি আর বিজনেস বলি, আপনার এটাকে যদি বাঁচিয়ে রাখা না যায়, এটার মধ্যে আপনার বাংলাদেশের মধ্যে এটা কোনো সরকারই আপনার এটা কন্ট্রোল করতে পারে নাই। আর এখন তো একটা বিশেষ অবস্থা, এই অবস্থায় পারাটাও কঠিন, খুবই কঠিন। তাছাড়াও যে আপনার দেশটা চালায়, আমি এমএস সাহেবের সাথে একমত, দেশ চালায় ব্যবসায়ীরা। আগে রাজনীতিবিদরা চালাতো, তারপরে মিলিটারিরা চালাইছে, এরা আবার রাজনীতিবিদ হয়ে গেছে, তারাও সমস্ত কালোবাজারি এটাও সব নিয়ে আসছে রাজনীতি। এরাই কিন্তু আসলে ব্যবসায়ীদের রাজনীতিতে নিয়ে আসছে, এই মিলিটারি শাসকরা। এরা দল বানাইছে, দল করছে আপনার কইরা, এই আজকে এই অবস্থার মধ্যে আমরা কিন্তু। তারপরে কোনো রাজনীতিবিদ এখন আর নাই। আপনি যাদের বড় বড় রাজনীতিবিদ, তারাও কিন্তু এখান থেকে দেখে যে নির্বাচনে আসলে পরে এত টাকা খরচ করতে হয়, তখন তিনি আর রাজনীতিবিদ থাকতে পারেন না। এটা বাস্তব, এটা মানতেই হবে। আপনি সাংবাদিকদের নির্বাচন দেখেন না, কিন্তু এই অবস্থায় রাজনীতিটাকে তো এই অবস্থায় নিয়ে যাওয়ার জন্য তো মানে তাদেরও দায় আছে। না, এখানে প্রধান প্রশ্নটা হচ্ছে লাভ এবং লোকসান। রাজনীতিটা তো রাজনীতির জায়গাটার মধ্যে নাই। রাজনীতিবিদরা তো সেটা কন্ট্রোল করতে পারছে না। রাজনীতিবিদ ধরেন যারা দেশ পরিচালনা করে, তাদের মধ্যে কয়জন রাজনীতিবিদ আছেন, এবং তারা রাজনীতি করে আসার পরেও আবার ব্যবসায় ঝুঁকে যাচ্ছেন, অথবা বড় বড় ব্যবসায়ী তাদের সাপোর্টে তারা রাজনীতিবিদ হচ্ছেন। ফলে রাজনীতির জায়গাটাতে তারা থাকছেন না, এবং এটাও বাস্তব যে এটা তাদের দরকার। সামনে নির্বাচন কর্মী আপনার দেখেন, আপনি যদি রাজনীতি করেন, আপনি যদি নেতা হন, আপনার অনেকগুলি কর্মী মেনটেন করতে হয়। আগে কর্মীরা আসতো আদর্শ দিয়ে, আপনি একটা রাজনীতিতে বিশ্বাস করেন সেভাবে আসতো, আর এখন কর্মীকে ধারণ করে সে আদর্শকে বিশ্বাস করে তারা সেই রাজনীতির সাথে। আর এখন কি সেই অবস্থাটা আছে? এখন তো কর্মীকে পুষতে হয়, কর্মীকে টাকা দিতে হয়। তো এই অবস্থার মধ্যে যখন দেশ, আগে মূল আলোচনাটা আমার মনে হয় যে বাংলাদেশ ব্যাংক যে সার্কুলারটা দিয়েছে, প্রজ্ঞাপনটা জারি করেছে, আমরা আসলে দেখি কি হয়। জি, আজকে করছে, আজকের ইয়ের মধ্যে আমাদের মন্তব্য করাটা যে, তবে অতীত বিষয়গুলো আমরা যখন দেখি, ব্যাংককে অবশ্যই বিবেচনায় রাখতে হবে আমাদের দেশ।
আপনাদের ব্যবসায়ীদের কথা চিন্তা করে এটা করে থাকে যে কিছু লোককে সেভ করার জন্য আমি 50% দিলে ঋণ খেলাপি হবে না, সে আগে 75% ছিল, এটা যদি আপনার সিচুয়েশনটাকে বিবেচনা করে নেয় আমি মনে করি ঠিক আছে। আর যদি কারো স্বার্থে নিয়ে থাকে তাহলে এটা ঠিক নেই। জি, জনাব আবু হেনা রাজ্জাকি। আমি আর কি বলবো, শুনেন, আমরা ব্যাংকে যাই, আমরা তো আর ব্যাংকের থেকে কোনো লোন নাই। আমার নিজের যদি 2 লাখ টাকা থাকে তার থেকে আমি 50,000 টাকা তুলতে গেলাম, আমাকে কিউতে দাঁড়াইতে হয়। আমি কিন্তু সুপ্রিম কোর্টের লয়ার, মানুষ সালাম দেয়, কত কিছু করে। আর ব্যাংকের যারা ডিফল্টার, ওই ব্রাঞ্চটি যার কাছে 50 কোটি টাকা পায় দিচ্ছে না, সে যখন ব্যাংকে ঢোকে ব্যাংকের ম্যানেজার দরজার কাছে এসে রিসিভ করে, কেননা তার কাছে টাকা পাও না, দিচ্ছে না, এবং আজকে আসছিল কিছু টাকা দিবে। কেউ যদি মিসবিহেভ করে আর এই রিপোর্ট যদি এমডির কাছে চলে যায় যে আমি এই জন্য টাকাটা দেই নাই, তাদের ব্যবহার ভালো না, ফর গডস সে ম্যানেজার শুড বি সাসপেন্ডেড। তাহলে যার কাছে টাকা পায় তার যে অনার, এই অনার যদি আপনি দেখেন আনবিলিভেবল। আর আমি লাইনে দাঁড়িয়ে আছি যে আমার টাকা আমি তুলব। আচ্ছা, এখন আসেন যুদ্ধ পরিস্থিতি বলছেন। প্রফেসর সলিমুল্লাহ খান কয়দিন আগে বলছে যে যুদ্ধ এফেক্ট হয়েছে সব জায়গায়, হয় নাই যে তা নয়। কিন্তু আমরা যেভাবে বলি এতে মনে হয় যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের সমস্ত টাকা ব্যয়ভার আমরা বহন করতেছি। এটা প্রফেসর সলিমুল্লাহ খান কয়দিন আগে বলছে যে ভাবটা এরকম যে আমরা ওই যুদ্ধের খরচ সব বহন করতে, যার জন্য এটা হচ্ছে। ইমপ্যাক্ট তো পড়েছে, ইমপ্যাক্ট করছে, আমিও তো বলছি, আমিও তো বলছি ইমপ্যাক্ট করছে। আপনারা নিজেরা তো সব পারছেন না, যেমন ধরেন প্রধানমন্ত্রী বলতেছেন সংকট আছে, সামনে আরো ক্রাইসিস হবে, তাতে নভেম্বরের 1 তারিখ থেকে 17 তারিখের মধ্যে ইসলাম ব্যাংক থেকে 3,500 কোটি টাকা বের হয়ে গেল। এটা কি করে সম্ভব? এটা কি করে সম্ভব? একজন এমডির কত বড় মাথা, কত বড় ক্ষমতা যে 17 দিনের মধ্যে এই টাকাটা দিয়ে দিলেন। সেকেন্ড আসেন, আরেকটা কথা বলি আপনাকে, ব্যাংকে টাকার অভাব নাই, গুজব ছড়াচ্ছে বলে বলা হচ্ছে, আমরা পত্রিকায় পেয়েছি, ফাইন। কিন্তু গুজবটা ছড়ানো হচ্ছে কিন্তু ডিজিটাল পদ্ধতিতে, কি হয় ইউটিউব, নয় ফেসবুক, নয় প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়া। তো why you are not taking necessary action? If it is গুজব, আপনি কেন অ্যাকশন নিচ্ছেন না? আমার কথাটা লজিক্যালি বলছি। সেটি তো একটি বিষয়, প্রত্যেকটা না, গুজবটা তো বাংলাদেশ ব্যাংকই আমলে নিছে, আমলে নিয়ে চিঠিতে বলতেছে গুজব ছড়াচ্ছে, গুজবে কান দিবেন না। তার মানে ওই গুজবটা কিন্তু উনি আমলে নিছেন, নেওয়া উচিত ছিল না। আমি আছে কি না সেটা তো আমি নিজেই বুঝবো। যেমন একটা ইয়েতে ক্লিনিকে লেখা আছে এখানে এমআর করা হয় না, তা আমি বললাম এটা লিখছেন কেন? করা হয় না, তাই তার মানে আগে করতেন বলে লিখতে হচ্ছে। আচ্ছা, এখন আমি শেষ জায়গাটা আসি, সেটা হলো আমি সম্প্রতি দেখলাম ব্যাংকের এই টাকার বিরুদ্ধে একটা রিট হয়েছে হাইকোর্টে। সেই রিটে 4 মাসের রুল দিছে আমাদের বিচারপতি জবাব দেওয়ার জন্য। এর ভিতরে আপনার ইসলামী ব্যাংকের এমডিও আছে। তার 2-3 দিন পরে উনি স্টেটমেন্ট দিলেন যে উনি কিভাবে লোনটা দেন। অর্থাৎ 100 টাকার মাল আমদানি করার জন্য একজনের 100 টাকা দিছে, আমদানি করার পর সেটা হোলসেলাররা তো নিবে, সে বিক্রি করবে 150 টাকা। হোলসেলাররা যে 150 টাকা দরকার সেটা আবার ইসলাম ব্যাংক তাকে দিছে। হোলসেলাররা আবার যে পাইকারি 30 জনের কাছে বিক্রি করবে তাদের 300 টাকা লাগবে, সেই ঋণটাও সে দিছে, পেপারে আছে। এখন আমি যেটা বলতেছি যে এই যে 50% দিলে ঋণ খেলাপি হবে না, এই যে হাইকোর্ট রুলটা দিল তার সাথে এটা সাংঘর্ষিক হয় কিনা, কেননা এই রুলের পর এইটা আসছে। আজকে তারা যদি গিয়ে বলে যে এই রুল দিছেন কিন্তু ইনফ্যাক্ট আমাদেরকে গভর্নমেন্ট বলছে 50% দিয়ে আমরা ডিফল্টার হব না, তাহলে বিষয়টা সাংঘর্ষিক হয়ে যাবে কিনা সেটা কোর্ট দেখবেন। কিন্তু যেহেতু ওই রুলটা দেওয়ার 4-5 দিনের পরেই এই এমডি সাহেব, ইসলাম ব্যাংকের এমডি সাহেব একটা বিশাল স্টেটমেন্ট দিয়ে দিয়েছেন, দ্যাট শুড বি ট্রিটেড অ্যাজ দ্য রিপ্লাই টু দ্যাট রিট। এটাকে কনসিডারেশনে নিয়ে প্রধান বিচারপতি জিনিসটাকে কমাই না অল্প সময়ের মধ্যে বিচারটা করতে পারেন কিনা, এইটা আমি দেখার অপেক্ষায় থাকলাম। জি, আমরা নিশ্চয়ই দেখব। জনাব এম এ আজিজ, আমরা একেবারে শেষের দিকে আছি। আমি শুরুতে বলছিলাম যে আজকে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ হয়েছে এবং সেই ম্যাচে আর্জেন্টিনা টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। একটু শুনতে চাই ছোট্ট করে আপনার কাছ থেকে, করে এই অনুষ্ঠান শেষ করতে চাই। হ্যাঁ, ছোট্ট করেই বলছি যে ধরেন মেসি ক্রেজ সর্বত্রই, মানে আমার মনে হয় 99% মেসির ভক্ত সারা বাংলাদেশে। কিন্তু আর্জেন্টিনা এবারে কিন্তু আসলে টাফ কম্পিটিশন ফেস করতে হয়েছে এবং শেষ পর্যন্ত ফ্রান্সের সাথে দেখেন এক্সট্রা টাইমেও হয় নাই, শেষে আপনার টাইব্রেকারে গিয়ে 1 গোলে পাস করছে। সুতরাং এইটা
আমি বলবো আর্জেন্টিনা খুব ভালো করেছে এটা আমার কাছে মনে হয় নাই, এবং আমার মনে হয় তার ভক্তরা হতাশই হয়েছে। এবং ফাইনালি কিন্তু এই খেলায় কিন্তু মেসির চাইতে আপনার এমবাপ্পে গোল বেশি করেছে। সুতরাং নতুন কিন্তু সে অবশ্য মেসি এইটাই লাস্ট খেলবে, আর খেলতে পারবে না সম্ভবত, বয়স হয়ে যাবে সম্ভবত। এখন এমবাপ্পের সময় আছে, সে হয়তো সামনের অলিম্পিকে আমরা পাবো, ওয়ার্ল্ড কাপে পাবো। সুতরাং আমরা খেলায় প্রত্যাশায় রইলাম। তবে আমি তারপরেও বলবো আর্জেন্টিনা কিন্তু আমার কাছে মনে হয়েছে জিতলেও ভালো খেলেন। জি নিশ্চয়ই জনাব জলিল ভুঁইয়া, আমরা যেটি যেটা বলছিলেন জিতলেও ভালো খেলেনি সে আলোচনায় আমি যাব না, তবে এটি বলতে চাই অভিনন্দন নিশ্চয়ই। আর আর্জেন্টিনা কিন্তু এই টুর্নামেন্টটা শুরুটা করেছিল হার দিয়ে, সৌদি আরবের সাথে তারা ম্যাচ হেরে শুরু করেছিল, কিন্তু সেখান থেকে তারা ফিরে এসে যেভাবে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন হলো, অভিনন্দন আর্জেন্টিনাকে শুনতে চাই আপনার কাছ থেকে। এখন আমি মনে করি যে ফ্রান্স যে 2টা গোল দিল আপনার এত অল্প সময়ের মধ্যে, মাত্র 2-1 মিনিটের মধ্যে এই যে 2টা গোল হয়ে গেল, আপনার ফ্যান্টাস্টিক। আপনার খেলাটা আমার কাছে খুব কম্পিটিটিভ মনে হয়েছে, এবং বিশেষ করে বাংলাদেশ, সারা বাংলাদেশের মধ্যে যদি আজকে আর্জেন্টিনা হেরে যেত তাহলে বাংলাদেশে যে কি হতো এটা আমি বুঝতে পারতেছেন আর কি, যে কি একটা হবে। কারণ সারা বাংলাদেশে আপনার মনিটরের সামনে, আপনার টেলিভিশন চ্যানেলগুলোর সামনে সবাই বসে আছে উন্মাদনা, আপনি দেখবেন প্রত্যেকটা গলিতে যেভাবে আছে, কাজেই এটা ভালোই হয়েছে। জি আসলে দুই দলই তো সুন্দর খেলেছে, বিশেষ করে মেসির বল বানিয়ে দেওয়ার যে পদ্ধতি অসাধারণ। আবার এমবাপ্পে নাকি সে যে একটা গোল দিয়েছে, সেকেন্ড গোলটা বিশেষ করে ফ্যান্টাস্টিক গোল, যেটা হয়েছে। বাট ফাইনালি ইভেন্চুয়ালি আমি গিয়ে বলবো, আমি পার্সোনালি আর্জেন্টিনার ভক্ত, তারপরে আমি বলবো এই এন্ড জাস্টিফাইজ দ্য মিনস, ফলাফল বলে দেয় কি পদ্ধতিটা ভালো ছিল কিনা। এখন ফুটবল হলো গোলের খেলা ইভেন্চুয়ালি, এবং গোলের খেলায় আর্জেন্টিনা জিতছে, এটাই চূড়ান্ত। আর্জেন্টিনাকে অভিনন্দন আরও একবার আর্জেন্টিনাকে। আমাদের হাতে সময় নেই, এক্ষুনি শেষ করতে হবে। জনাব এম এ আজিজ, জনাব আবু হেনার জাকি এবং জনাব আব্দুল জলিল ভুঁইয়া, আপনাদের তিনজনকে ধন্যবাদ। দর্শক আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভরাত্রি।